নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, মনে আছে তো সেই ছেলেবেলার রাতগুলো, যখন আমরা দাদু ঠাকুমার পাশে গা ছমছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম? আজ সেই হারানো শৈশবের দোরগোড়ায় নিয়ে আসতে চলেছি। আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে, যেখানে ছিল ভয়, রহস্য আর শিহরণ মেশানো আনন্দ। আজ তোমরা শুনতে চলেছ লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুঁয়ো। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে, যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুকরী সময়। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুঁয়ো। এই 2 নম্বর পর্বে তারানাথ তান্ত্রিক গল্প বলতে শুরু করলো। নদীর তীরের উপর বসে আছি, সেখানে এক সাধুর সঙ্গে বেশ কয়েকদিনই ছিলাম। এই সাধু একদিন আমায় বলল, তারানাথ, আমার যে সাধনা করার ছিল তা হয়ে গেছে। তোমায় তো বললাম সব সাধনা করার কথা, কিন্তু তুমি কিছুই করলে না। যদিও তুমি সব সাধনা করলে সেই স্থানে আমার থাকার কথা নয়, কিন্তু এখন তুমি কি করবে? সাধুর কথা শুনে আমি বললাম, আমি যে কারণে এসেছি সেটাই তো সফল হলো না সাধু বাবা। আপনার কাছে থাকলাম, কত কিছু জানতে পারলাম, তারপর তন্ত্রের বিষয়ে জানাশোনার তো আর শেষ নেই, তাই আর কি। একটা কাজ করো তারানাথ, আমি তো উত্তরের দিকে বেরিয়ে যাব, তুমি তোমার মতো বেরিয়ে পড়ো। তোমায় যা বলার ছিল তার সবই আমি বলেছি। আমার যেটুকু জানা তার সবটাই তোমায় আমি দিয়েছি। এবার তুমি নিজের মতো বেরিয়ে আবার কোনো সাধু সঙ্গ করো বা অন্য কোথাও যাও। বুঝতে পারলাম সাধুর সঙ্গে আমার বিচ্ছেদের সময় হয়ে গেছে। এরপর সেখান থেকে সাধু গেলেন উত্তরের পথে। আমিও উত্তরের দিকে ওনার সঙ্গে গেলাম, কিন্তু সাধুর পথ ধরলাম না, অন্য পথে গেলাম। সেখান থেকে প্রায় একটা গোটা দিন হাঁটার পর গিয়ে পৌঁছালাম এক গ্রামের কাছে। গ্রামের নামটা এখন ঠিক মনে নেই, তবে সেই গ্রামে যখন ছিলাম সেখানে একজন আমায় দেবানন্দপুরের কথা বলল। তার কথা মতো পরদিন সকালে সেখান থেকে বেরিয়ে রওনা দিলাম দেবানন্দপুরের উদ্দেশ্যে। দেবানন্দপুরের বাইরের দিকে একটা শ্মশান রয়েছে, সেই শ্মশানের কাছে দুপুরের সময়টা কাটালাম। গ্রামের শ্মশান যেমন হয় এটা কিন্তু তেমন নয়। আশেপাশের 5টা গ্রামের মধ্যে এই একটা মাত্র শ্মশান, বেশ খানিকটা খোলা জায়গা। তার চারপাশে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে মাত্র কয়েকটা বড় বড় গাছ। তার মাঝে এখানে ওখানে পোড়া কাঠের টুকরো, ভাঙা হাড়ি, এটা ওটা ছড়িয়ে পড়ে রয়েছে। হয়তো কোনো একটা মৃতদেহ পোড়ানো হয়েছিল, তারপর এখনো সেখানে পড়ে রয়েছে পুড়ে যাওয়া চিতা। সেখানে ধোঁয়া উঠছে না, কিন্তু কালো কাঠ ভেঙে পড়ে রয়েছে। সেই শ্মশানেই অনেকটা সময় আমি কাটালাম। তারপর সেখান থেকে গ্রামের দিকে রওনা দেব, এমন সময় দেখি একটি লোক হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। আমায় দেখে নমস্কার করে বলল, নমস্কার ঠাকুর মশাই। ঠাকুর মশাই কোথায় চলেছেন? আপনাকে তো এদিকে এর আগে দেখেছি বলে মনে হয় না। আমি আমার পরিচয় দিয়ে বললাম, দেবানন্দপুর গ্রামের কথা শুনলাম একজনের কাছে, আর তাই এখানে এলাম। দেবানন্দপুর গ্রামটা এখান থেকে কত দূরে? গ্রামে তো আপনি চলে এসেছেন, কিন্তু একবার জমিদার বাড়ির দিকে যেতে পারেন। আসলে জমিদার বাড়িতে কি একটা বিপদ হয়েছে। আমি একটা কাজের জন্য পাশের গ্রামের দিকে যাচ্ছি, সেখান থেকে ফিরে যাব। বুঝতে পারলাম এখন অচেনা লোককে সে হয়তো এসব কথা বলতে অস্বস্তি করছে। আমি জমিদার বাড়ির দিকেই রওনা দিলাম। জমিদার বাড়ির কাছে গিয়ে দেখি
বাড়ির বাইরে বেশ কিছু লোকজন রয়েছে। তাদের কথাবার্তা কিছু শুনলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তবে কিছু একটা বিপদ হয়েছে বলেই মনে হলো। আমি আর একটু ভেতরের দিকে ঢুকতেই একটি বৃদ্ধ মতো লোক আমার দিকে এগিয়ে এলো। তার খালি গা, একটা ধুতি পরে রয়েছে আর গলায় গামছা। সে আমার দিকে এগিয়ে এসে জড়ানো গলায় বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আপনি একবার আসুন। বড়বাবু বড্ড চিন্তায় পড়েছেন। এই আপনাকে দেখে বড় শান্তি হচ্ছে ঠাকুর মশাই। কোনো বিপদ হয়েছে নাকি? বাড়িতে তো লোকজন, তাছাড়া বাড়ি দেখে কেমন যেন একটা বিপদের ইঙ্গিতও পাচ্ছি। আর বলবেন না ঠাকুর মশাই, কাল রাতে জমিদার বাড়ির এক ভৃত্য, তার নাম ছিল নিত্যানন্দ, সে মারা গেছে। তবে ব্যাপারটা যে শুধু মারা পড়েছে তাই নয়, এমনভাবে মারা পড়েছে যে সে কথা আপনাকে বলে বোঝাতে পারবো না। কথাগুলো বলতে বলতে মাধবের মুখে একটা ভয় ফুটে উঠল। লোকটির নাম যে মাধব সেটা আমি পরে জানতে পেরেছিলাম। তার চোখে মুখে একটা ভয় দেখা গেল। সে আমায় হাত জোর করে ভেতরের দিকে নিয়ে যেতেই দেখতে পেলাম জমিদার বাড়িটা। পুরনো দোতলা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির একতলায় লম্বা বারান্দার কাছে দাঁড়িয়ে রয়েছে কিছু লোকজন। তাদের মধ্যে বয়স্ক মাত্র একটি লোক রয়েছে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, মাথার চুল থেকে শুরু করে বুড়োর চুল পর্যন্ত সাদা হয়ে রয়েছে। সে আমার দিকে একবার মুখ তুলে তাকালো। মাধব আমায় তার কাছেই নিয়ে গেল। তারপর আমার পরিচয় দিতেই তিনি বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বড় বিপদে পড়েছি। আমাদের বাড়ির নিত্যানন্দকে কে যেন এমনভাবে মারলো, সেটা সেটা বুঝতে পারছি না। কোনো মানুষের কাজ বলে তো মনে হচ্ছে না। আপনি আসুন একবার। বাড়ি চৌহদ্দি পেরিয়ে আসার সময় কেমন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। বাতাসটা কেমন যেন ভারী হয়ে রয়েছে এখন। একতলার বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গেই মনে পড়লো ওইখানে কিছু একটা আছে। এক অশরীরী কিছুর অস্তিত্ব অনুভব করতে পেরেই থমকে দাঁড়ালাম একবার। মাধব, জমিদার মশাই দুজনেই আমায় লক্ষ্য করছিলেন, যদিও আজকে কিছুই বললেন না। আমি বারান্দা পেরিয়ে জমিদার মশাইয়ের সঙ্গে আর মাধবকে নিয়ে এগিয়ে গিয়ে ঢুকলাম একটি ঘরের ভেতরে। পুরোনো দিনের ঘরের মতো বড় বড় উঁচু ঘর। সেগুন কাঠের আসবাবপত্র ঘরের এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। বিছানাটা পরিপাটি করে সাজানো। মাধব একটা কাঠের চেয়ার টেনে আমার তাতে বসতে দিল। তারপর জমিদার মশাই বললেন, আপনি না এলে পাশের গ্রামে লোক পাঠাতাম। পাশের গ্রামে ভট্টাচার্য পুরোহিতকে এইখানে ডেকে আনতাম। কিছু একটা যে বাড়িতে হচ্ছিল বুঝতে পারছিলাম, কিন্তু কিন্তু নিত্যানন্দকে এমনভাবে হারাতে হবে ভাবতে পারিনি। কাল বাড়িতে কেউ ছিলাম না। গোটা ব্যাপারটা কি হয়েছে বলুন তো আমায়। খুলে না বললে তো আমি কিছুই বুঝতে পারবো না, তাই না? কাল একটা নিমন্ত্রণ রক্ষা করতে পাশের গ্রামে গিয়েছিলাম। ফিরতে ফিরতে রাত হবে, তাই গরুর গাড়িতে করে বাড়ির কাছাকাছি এসে মনে হলো যেন একটা মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে লণ্ঠন নিয়ে আমি, মাধব, আমার ছেলে সকলে মিলে ঢুকতে ঢুকতেই বাড়ির পেছন থেকে নিত্যানন্দের চিৎকার শুনতে পেলাম। কিন্তু আমরা সেখানে যেতেই সব শেষ। নিত্যানন্দ পড়েছিল আমাদের বাড়ির পেছনের ভাঙা কুয়োটার কাছে। তার গোটা শরীর ক্ষত চিহ্ন, যেন কেউ ধারালো নখ দিয়ে তার গোটা শরীর আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করেছে। নিত্যানন্দের চোখ দুটো বিস্ফারিত হয়েছিল ঠাকুরমশাই। ও যেন কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছিল। মাধবও কথাগুলো শুনছিল। এইবার সে বলে উঠল, নিত্যানন্দকে কে এভাবে মারবে বলুন তো ঠাকুর মশাই? ও তো কারোর কোনো ক্ষতি করেনি কখনো। বুঝতে পারলাম নিত্যানন্দ নামের কেউ মারা গেছে, আর তার জন্য গোটা বাড়ির সকলেই এমন ভয় পাচ্ছেন। ততক্ষণে দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে।
জমিদার মশাইয়ের নির্দেশে মাধব বাইরের সকলকে সেখান থেকে পাঠিয়ে দিল। আমার বিশ্রামের ব্যবস্থা করে দিল একতলারই একটা ঘরে। তারপরে সন্ধে পর্যন্ত আমি সেই ঘরেই রইলাম। সন্ধ্যের দিকে আমার ঘরে এসে ঢুকলো জমিদার মশাইয়ের ছেলে রাধাকান্ত রায়। একটু ইতস্ততই করছিল সে আমায় সবকিছু খুলে বলতে। তারপর বলল, ঠাকুরমশাই, এই বাড়িতে যে কিছু একটা ঘটনা ঘটছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। বাবাকে বলেও ছিলাম সপ্তাহখানেক ধরে এমন একটা ব্যাপার শুরু হয়েছে। বাড়িতে এমন ঘটনা ঘটে যাওয়ায় আমি আমার স্ত্রীকে আর মাকে এখানে রাখতে সাহস করিনি। ওদের আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার মেয়েটাও ওদের সাথেই আছে। বাড়িতে এখন লোক বলতে আমি, বাবা আর দুজন কাজের লোক রয়েছি। মাধব, হরিহর আর নিত্যানন্দ ছিল, কিন্তু নিত্যানন্দ তো এমন ভাবেই। তুমি বলছো তুমি কিছু বুঝতে পেরেছিলে, কিন্তু কি বুঝতে পেরেছিলে বলো তো? রাধাকান্ত একবার চোখ বন্ধ করলো, বোধহয় কিছু ভাবলো। ততক্ষণে বাইরে অন্ধকার নামতেও শুরু করেছে। বাড়ির পেছনের দিকে বড় বড় জানলাগুলো খোলা। জানালার মাঝ বরাবর লোহার গড়াত দেওয়া, তবে সেগুলো এমন ভাবে আছে যে একটা গড়াত কোনো মতে সরাতে পারলে যে কোনো মানুষ ভেতরে এসে ঢুকতে পারবে। এমনই সেই জানালার আয়তন। জানালার দিকে একবার তাকিয়ে দেখলো রাধাকান্ত। তারপর বলল, দিন কয় আগের কথা। রাতের বেলা আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, আর একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না। আবারও এমন অবস্থা শুরু হয়েছে। গ্রামের এক কবিরাজ আমাকে এই কারণেই মাঝে মাঝে ওষুধপত্র দিয়ে থাকেন। এটা কি একটা রোগ জানি না, তবে আমার বাবার, এমনকি আমাদের বংশ পরম্পরায় এই রোগ চলে আসছে। তো সেদিনও ঘুমটা ভাঙতেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল, তবু রাতের দিকে যে এমন গুমোট গরম পড়বে সে কথা কে জানতো। তাকিয়ে দেখলাম আমার স্ত্রী আর মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। তাই ওদের আর কোনো অসুবিধা না করে দরজা খুলে বাইরে বেরিয়ে দোতলার বারান্দার কাছে এসে দাঁড়িয়েছি। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। আকাশে চাঁদের আলো থাকলেও কালো মেঘে মাঝে মাঝে চাঁদ ঢেকে দেওয়ায় ভালো করে কিছু দেখা যাচ্ছে না। বাড়ির চারপাশটা যে কত বড় জায়গা নিয়ে রয়েছে তা তো আপনি নিজেই দেখেছেন। এই পাঁচিলটা অনেক পুরনো, এখন তো ভেঙে ভেঙে পড়ছে, না হলে এই পাঁচিল আরো উঁচু ছিল। রাতের বেলা ঘরের বাইরে বিশেষ কেউ থাকে না। একতলায় মাধব, হরিহর আর নিত্যানন্দ থাকতো, আর এই দোতলাতে আমি, মা, বাবা, আমার স্ত্রী, আমরা সকলে থাকি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের লোহার দরজার দিকে তাকাতেই হঠাৎ মনে হলো ওই দরজাটার কাছে অন্ধকারে চুপ করে কেউ যেন বসে আছে। বড় অদ্ভুত ব্যাপার। প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল। ভালো করে চোখটা কচলে নিয়ে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। অন্ধকারের মধ্যে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ আস্তে আস্তে সয়ে আসতে শুরু করে ঠাকুরমশাই, আপনি তো জানেন। অনেকক্ষণ তাকিয়ে থাকার একটু পর মনে হলো ওই লোহার দরজার পাশটায় দেওয়ালের কাছে যে বসে আছে সে শুধু বসেনি, সে সোজা আমার দিকে তাকিয়ে দেখছে। এত দূর থেকেও তার দিকে তাকাতে মনে হলো তার উজ্জ্বল দুটো মণিহীন সাদা চোখ আমার দিকে তাকিয়ে জল জল করছে। আমার বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ধক করে উঠলো জানেন, কিন্তু সেখান থেকে চোখ সরাতে পারছি না। তারপর মনে হলো ওই বসে থাকা অবস্থাতেই সে হামাগুড়ি দিয়ে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। চারিদিকে কেউ কোথাও নেই। অন্ধকারের মধ্যে একটা ঠান্ডা হাওয়া আমি অনুভব করতে পারছিলাম। হাওয়াটা যে কি ঠান্ডা সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার আমার গোটা শরীরটা যেন বরফের মতো হয়ে আসতে শুরু করেছিল একটু একটু করে। ততক্ষণে সেও হামাগুড়ি দিয়ে প্রায় খানিকটা চলে এসেছে। এমন সময় পিঠের কাছে একটা হাত স্পর্শ করতেই আমি চমকে উঠলাম। চমকে উঠে সে পেছন ফিরে কি দেখলো দেখতে থাকুন পরবর্তী ভিডিও।